হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা আছি বিষ্ণুপুরে। কালকে তো অনেক রাত হয়ে গেছে এখানে ঢুকতে ঢুকতে। কালকে আমরা অরণ্য রিসর্ট থেকে বেরিয়ে গেলাম মুকুটমণিপুর, সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আর মুকুটমণিপুর ঘুরে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। প্রথমে ড্রাইভ করলাম হচ্ছে 85 কিলোমিটার অরণ্য রিসর্ট থেকে মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যাম ঘুরে প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে বোটিং টোটিং করে ওই লেকটা ঘুরে তারপর ওখান থেকে আমরা চলে এলাম বিষ্ণুপুরে। কিন্তু আমরা প্রপার বিষ্ণুপুরে নেই, আমরা আছি বিষ্ণুপুর থেকে 15-20 কিলোমিটার বাইরে এই হুক্কাহুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে। হুক্কাহুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমরা 3টে টেন্ট বুক করেছি, অ্যাডভেঞ্চার টেন্ট। এই যে আমাদের পেছনে টেন্টগুলো দেখা যাচ্ছে, এই 3টে অ্যাডভেঞ্চার টেন্ট আমরা বুক করেছিলাম। আর রীতিমতো শেয়ালদের সঙ্গে আমরা এক রাত কাটিয়েছি এই অ্যাডভেঞ্চার টেন্টে। কালকে আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করছিলাম তার আশপাশ দিয়ে সব শেয়াল ঘুরে বেড়াচ্ছিল, আর ডাক মানে মারাত্মক, কন্টিনিউ সারা রাত শেয়ালের ডাক শুনেছি। ভোরবেলা উঠেছি আমি 5:30 যখন ঘুটঘুট অন্ধকার, আমি ওয়াশরুমে গেছিলাম, তখনও শেয়াল ডাকছে আশপাশ থেকে। মানে পুরো এক রাত শিয়ালদের মধ্যে থাকা যাকে বলে আর কি, তা সেই রকম একটা এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। জায়গাটা একদম ট্র্যাঙ্কুইল, মানুষজন কেউ নেই, মানে আশপাশ পুরো ফাঁকা আর জঙ্গল, সুবিস্তৃত খালি জমি। খালি জমি মানে জঙ্গল আছে একেবারে খালি নয়, দূরে দূরে জঙ্গল। আর এই যে প্রপার্টিটা তার আশেপাশটা পুরো ওয়েল মেইনটেইন, কিন্তু পুরো ফাঁকা। আর পুরো প্রপার্টিটাতেই লাইট জ্বলছিল, খুব ভালোভাবে লাইটিং দেওয়া রয়েছে। তার মধ্যেও খুব সুন্দরভাবে শেয়ালগুলো ঘুরেও, খুব সুন্দরভাবে শেয়ালগুলো, মানে এখানে যে ফেন্সিং দেওয়া রয়েছে ওই ফেন্সিং ওদের আটকাতে পারবে না। আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করছিলাম, বিশাল বেশ বড় সাইজের 2টো শেয়াল পাশ দিয়ে চলে গেল। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো কালকে। আজকে এই প্রপার্টিটা আপনাদের একটু ঘুরে দেখাই, কারণ কালকে তো রাত হয়ে গেছিল, খুব একটা ভালো রেকর্ডিং করার সুযোগ ছিল না। তো প্রপার্টিটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, ওই দিক থেকেই আমরা এসেছি। ওই সামনে ওই দূরে গেট আছে, আর এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে। ওখানে প্রস্তাবের গাড়ি রাখা আছে। রাতের ভিডিওতেও দেখিয়েছি। এই হলো রেস্টুরেন্ট। আর এইদিকে হলো কটেজগুলো, এই আরো কটেজ হচ্ছে দুদিকে, এই জায়গাগুলো পুরো কটেজ হবে। আর এখানে বাগান। এই হলো কটেজগুলোতে যাওয়ার রাস্তা। তো আমি একটা দিয়ে যাচ্ছি না, কারণ পাশে বাগানটা অনেকটা রেডি হয়ে গেছে, এই বাগানগুলো এখন তৈরি হচ্ছে। প্রপার্টিটা একদম নতুন, তাই সবাই এখন ওয়াকিবহল নয় এই প্রপার্টিটার ব্যাপারে। আর আমাদের টেন্টে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা দিয়ে, এই যে রাস্তাটা গেছে ওইটা হচ্ছে আমাদের টেন্টে যাওয়ার রাস্তা। চলুন দেখা। এইটা হচ্ছে পুরো আম বাগান, আর এই আম বাগানের মধ্যে দিয়ে আমাদের অ্যাডভেঞ্চার টেন্টগুলো যাওয়ার রাস্তা, এই রাস্তাটা। আর আমাদের অ্যাডভেঞ্চার টেন্টের পাশেই রয়েছে কমলা লেবুর বাগান। এই হচ্ছে আমাদের 3টে অ্যাডভেঞ্চার টেন্ট। এই 3টে অ্যাডভেঞ্চার টেন্ট আমরা নিয়েছিলাম এক রাতের জন্য। আর সঙ্গে পেছনে ওয়াশরুম, টেন্ট থেকে বেরিয়ে ওয়াশরুমে যেতে হয়। আর এখানে খাবারের জায়গা। এই অ্যাডভেঞ্চার টেন্টে যারা থাকবে তাদের জন্য খাবারের জায়গা এটা। এই হচ্ছে টেন্টে ঢোকার প্রবেশ পথ। আর
এইখান দিয়ে ওয়াশরুমে যেতে হবে। আর এটা ফেন্সিং করা রয়েছে এইভাবে। আর এখানে রাতে কিন্তু একজন সিকিউরিটি ছিল, যে এখানে বসেছিল বা ঘোরাফেরা করছিল, ওইখানে বসেছিল সিকিউরিটি ওই খাবারের জায়গায়। পুরো কমলা লেবুর বাগান, কমলা লেবু হয়ে আছে বিশাল বড় বড়। এই দেখুন, এই দেখুন, সবেদা হয়েছে, সবেদা গাছ। এবারে দেখে নেওয়া যাক এখানকার কটেজগুলি। আসুন দেখে নেই কটেজগুলির ভেতরটা কিরকম। অসাধারণ সুন্দরভাবে সাজানো এই কটেজগুলির ট্যারিফ হল 3000 টাকা পার ডে। প্লাগ পয়েন্ট রয়েছে, এলইডি নাইট ল্যাম্প রয়েছে, এলইডি টিভি রয়েছে, সঙ্গে একটা বড় সাইজের মিরর, ওয়ার্ড্রব রয়েছে। একধারে বসে কিছু সময় কাটানোর জন্য দুটি চেয়ার এবং একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে। সঙ্গে গ্লাস উইন্ডো থেকে বাইরের পুরো অরেঞ্জ গার্ডেনটা দেখা যায়। অসাধারণ সুন্দর এই কটেজটি। ওয়াশরুমে সব রকম অ্যামেনিটিসই দেওয়া রয়েছে, সঙ্গে গিজারও আছে। এবারে বলি এই হুক্কাহুয়া ক্যাম্পে কিভাবে পৌঁছবেন। আপনাদের কাছে যদি নিজেদের গাড়ি থাকে তাহলে কলকাতা থেকে জয়পুর বিষ্ণুপুর হয়ে তারপরে এই হুক্কাহুয়া ক্যাম্পে পৌঁছতে যেতে পারেন। ডিস্টেন্স মোটামুটি ওই 150 কিলোমিটার, 170 কিলোমিটার মতো। আমরা যেহেতু মুকুটমণিপুর হয়ে এসেছি তাই আমরা আগে এই জায়গাটায় পৌঁছেছি। এর পরে কিন্তু আরও 15 কিলোমিটার বিষ্ণুপুর যেতে হবে। তো আমরা আজকে বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুরের সাইট সিনগুলো করব। যারা ট্রেনে আসবেন তাদেরকে বিষ্ণুপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে নিতে হবে। টোটো ভাড়া আপনারা কিন্তু বিষ্ণুপুর স্টেশন থেকে পেয়ে যাবেন, গাড়ি ভাড়াও পেয়ে যাবেন এই হুক্কাহুয়া ক্যাম্প আসার জন্যে। আর আবার যখন আপনারা এই ক্যাম্প থেকে ফিরবেন, যদি টোটো করে আসেন, তাহলে এই ক্যাম্পের যারা ওনার বা ম্যানেজার আছে তাদেরকে যদি বলেন তাহলে ওনারাও কিন্তু টোটোর ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এতক্ষণ তো শুধু ভালো ভালো জিনিসগুলো বললাম, এবারে একটু ড্রব্যাকগুলো বলি। মানে অ্যাডভেঞ্চার টেন্টে থাকার যে ড্রব্যাক, এক হচ্ছে গতকাল রাতে বেশ ঠান্ডা ছিল। তো আমাদের কিন্তু টেন্টের ভেতরে মানে একটু ঠান্ডা লেগেছে, যেটা রুমে থাকলে বা কটেজে থাকলে হতো না। বাট ওটা তো আমরা ধরেই এসেছিলাম যে ঠান্ডা লাগবে, আর সেভাবে প্রিপেয়ারও ছিলাম। এইবারে কেউ যদি দিনের বেলা এখানে আসেন এবং দিনের বেলা একটু আপনাদের টেন্টে ঘুমোতে বা রেস্ট নিতে ইচ্ছা হয়, এই টেন্টে কিন্তু কোথাও কোনো ফ্যান নেই, ফ্যানের কোনো ব্যবস্থা এরা দেয়নি। সুতরাং এখন যে আমি টেন্টে বসে আছি, বাইরে চড়া রোদ, টেন্টে কিন্তু আমার বেশ গরম লাগছে। যে বাইরে রোদ দেখা যাচ্ছে, টেন্টের ভেতরে আমি বসে আছি, আমার কিন্তু গরম লাগছে এবং ঘাম হচ্ছে। তো এইটা কিন্তু টেন্টের ড্রব্যাক। যারা দিনের বেলা এখানে পৌঁছে যাবেন, এবার হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আপনার একটু রেস্ট নিতে ইচ্ছা হলো, একটু ঘুমোতে ইচ্ছা হলো টেন্টে, তখন কিন্তু আপনার কষ্ট হবে। মানে এই বাঁকুড়ার রোদে
এই টেন্টের ভেতরে কিন্তু বেশ গরম, আর যেহেতু কোনো ফ্যানের ব্যবস্থা নেই, ভেন্টিলেশন সেভাবে নেই, এখানে কিন্তু একটা সাফোকেটিং হয়ে যাচ্ছে টেন্টের ভেতরটা। আরেকটা যেটা প্রবলেম আমার মনে হয়, টয়লেটের ভেতরটা কিন্তু অতটা মানে পরিষ্কার বা মানে উন্নত নয়, মানে টাইলস বা মার্বেল এসব কিছু নেই, একদম নর্মাল বাথরুম, মানে টেন্টের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে কিন্তু সেই বাথরুমটা আপ টু দ্য মার্ক নয়। কলকাতা 152 কিলোমিটার দূরে অবস্থিত মন্দির শহর বিষ্ণুপুর প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী, বর্তমানে বাঁকুড়া জেলার একটি মহকুমা শহর। এই শহরের খ্যাতি এর মন্দির স্থাপত্য, শিল্পকলা ও সাংগীতিক ঐতিহ্যের জন্য। সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে এই শহরে গড়ে উঠেছিল একাধিক মাকড়া পাথর ও পোড়াইটের মন্দির। মন্দিরগুলো মূলত বাংলা নবরত্ন, পঞ্চরত্ন বা চালা স্থাপত্য রীতির অনুসারী, কিন্তু মল্লরাজ বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে যে রাস মঞ্চটি নির্মাণ করেছিলেন সেটি এক অভূতপূর্ব স্থাপত্যকলার নিদর্শন। এই মঞ্চটিতে বাংলার সনাতন মন্দির স্থাপত্যের সঙ্গে মিশে যায় মিশরীয় পিরামিড ও ইসলামী স্থাপত্য শৈলী। 1600 খ্রিস্টাব্দে বীর হাম্বি গড়ে তোলেন রাসমঞ্চ। রাসমঞ্চটি একটি প্রশস্ত ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত। বেদিটি নির্মিত হয়েছে ঝামা পাথর বা ল্যাটেরাইট পাথরে। বেদিটি বর্গাকার, এর উচ্চতা 1.6 মিটার, প্রস্থ 24.6 মিটার। পুরো মন্দিরটির উচ্চতা 10.7 মিটার। মাথাটি একটি স্বল্প পরিসর ছাদের আকার বিশিষ্ট। চূড়াটি মিশরের পিরামিডের আকার বিশিষ্ট। চূড়ার পাদদেশে 4টি করে দোচালা ও প্রত্যেক কোণে একটি করে প্রতি দেওয়ালে খিলানের সংখ্যা সমান নয়। বিষ্ণুপুরের আঞ্চলিক স্থাপত্য রীতি এখানে আদৌ অনুসরণ করা হয়নি। রাস উৎসবের সময় মল্ল রাজবংশের পূজিত রাধাকৃষ্ণ মূর্তিগুলি রাসমঞ্চে নিয়ে আসা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত রাসমঞ্চে মহাসমারোহে রাস উৎসব হয়ে এসেছে। রাসমঞ্চ এক অভিনব স্থাপত্য শৈলীর নিদর্শন। এমন স্থাপত্য শুধু বাংলাতেই নয়, সারা ভারতে বিরল। আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি, পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে দুটো টোটো ভাড়া করে নিয়েছি। এই টোটোগুলো করে আমরা বিষ্ণুপুরের যে পয়েন্টগুলো আছে, মেন যে সাইট সিন পয়েন্টগুলো আছে সেইগুলো আমরা দেখে নেব। রাসমঞ্চ থেকে বেরিয়ে আমরা চলে এলাম মল্ল রাজাদের তৈরি সবথেকে বড় কামান দেখতে, যার নাম হলো দলমাদল কামান। এই কামানটির দৈর্ঘ্য 12.5 ফুট এবং পরিধি 11 ইঞ্চি। এটা কি বিষ্ণুপুরি সিল্ক? স্টার্টিং কত থেকে? এটা স্বর্ণচুরি না বালুচুরি? বালুচুরি। অষ্টাদশ শতকে মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরে জোড়া মন্দির শ্রেণীর অন্তর্গত এই 3টি একরত্ন শৈলীর মন্দির নির্মিত হয়। ল্যাটারেট পাথরের নির্মিত 3টি মন্দিরই ভূমিনকশায় চতুষ্কোণ এবং সুউচ্চ পাদপীঠের উপর স্থাপিত।
না নন্দলাল মন্দির, তাই তো? এরপর আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের দ্বিতীয় প্রধান আকর্ষণ শ্যামরাই মন্দির দেখতে। শ্যামরাই মন্দির বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত একটি মন্দির। মন্দিরটি চৌকো, দৈর্ঘ্য ও প্রস্থে 11.4 মিটার। মন্দিরের চারিদিকে খিলানগুলি সুন্দর কারুকার্যময় ভাস্কর্যে স্তম্ভের ওপর নির্ভর করে নির্মিত হয়ে ফাঁকা দালানের মতো অংশের সৃষ্টি করেছে। এই দালানের ভেতরে মন্দিরের গর্ভগৃহ অবস্থিত। মন্দিরের বাইরে ও ভেতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে। দিদি এই পেছনে কালো ঘোড়ার সেটটা কত? হ্যাঁ আপনি বলছেন পড়লে ভেঙে যাবে। এরপরে আমরা একে একে দেখে নিলাম জোরবাংলা মন্দির, রাধেশ্যাম মন্দির এবং দ্য ফেমাস গড় দরজা। এই জোরবাংলা মন্দির কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। মন্দিরটি হলো একটি রত্নসহ জোরবাংলা মন্দির, যেখানে দুটি দোচালা কাঠামো একত্রে মিলিত হয়ে একক নির্বিচ্ছিন্ন চালা গঠন করেছে। বিকেল 4:30 সময় আমরা স্টার্ট করেছি বিষ্ণুপুর থেকে। আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এখন একটু হালকা কিছু ডিনার করে নেব, কারণ বাড়ি ঢুকতে তো দেরি হবে। এখান থেকে আরও 3.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। আমরা জয়পুর জঙ্গল হয়ে, আরামবাগ হয়ে তারপর কলকাতা যাব। তো এখন যে ধাবাটা আপনাদের দেখালাম, এই ধাবাটার নাম হচ্ছে রাজপুত ধাবা। এটা আরামবাগের একটু আগে। চিকেন বাটার মশলা বাচ্চাদের জন্য আর বাটার নান। আমার মনে হয় না তো গাড়ির পাশে গেলে আমি আর কৌস্তব দিচ্ছি রুমালি রুটি। ও বাবা, মিউজিক চলছে রে। শাহি পনির আর চিকেন বাটার মশলা উইথ বাটার নান। কেমন লাগছে খেয়ে? দারুণ। বাবিন, কেমন খাবার? ভালো লেগেছে? ভেরি গুড। এবার বড়দের দিকে আসি। আমাদের চিকেনটা এসে গেছে। এই হচ্ছে হান্ডি চিকেন। ভালো করে দেখাই। এক্সপ্রেশনে দেখাও, কারণ এক্সপ্রেশনে দেখাতে হবে। পেছনে গান চলছে, আমি গান দিতে পারবো না, এক্সপ্রেশনে দেখাতে হবে।
তো 9 জন মিলে খেলাম। কি খেলাম তো দেখিয়েই দিয়েছি। অসাধারণ খাবার, দারুণ টেস্ট, আর একদম রেকমেন্ড করছি এই রাস্তা দিয়ে, মানে আরামবাগ জয়পুর রুটে যদি আপনারা গাড়িতে যান বা যেভাবেই যান, এই যদি সুযোগ হয় একবার এই রাজপুত ধাবাতে কিন্তু ট্রাই করতে পারেন।